গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা নতুন ক্লাসে উঠছো, নতুন নতুন বই পাবে, আরো নতুন নতুন অধ্যায় দেখতে পাবে। তো তোমরা নিশ্চয়ই খুব এক্সাইটেড। আরো কত কিছু তোমরা জানতে পারবে। আহ কোনো বিষয় সম্পর্কে তোমাদের জ্ঞান বৃদ্ধি হবে, তাই তো? তো আজকে তোমাদের ভাষা পাঠ অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে একটা নতুন অধ্যায় নিয়ে আমি হাজির হয়েছি। আচ্ছা, তোমরা যে কথা বলো বা কোনো শব্দ বলো বা শব্দ পড়ো বা যে বাক্য বলো বা বাক্য পড়ো, সেই যে শব্দ বা বাক্য, সেগুলোর একেবারে গোড়ার কথা তোমাদের জানতে ইচ্ছে করে না? যে এই শব্দ বা বাক্য এগুলো আসলে কিভাবে তৈরি হয়েছে, এটা শুরু কিভাবে হয়েছে, জানতে ইচ্ছে করে তো? তো আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটা ঠিক সেরকমই, যে শব্দ বা বাক্য সেগুলোর গোড়ার কথা আমরা জানতে পারবো। তো সেটি হলো তোমাদের ভাষা পাঠের প্রথম অধ্যায়, ধ্বনি, ধ্বনি পরিবর্তন। তো ধ্বনি পরিবর্তন সেটা আমরা পরে শিখবো। আগে আমরা ধ্বনি সম্পর্কে ভালোভাবে বিস্তারিতভাবে জেনে নেব, তারপর সেই ধ্বনিগুলোকে কিভাবে পরিবর্তন করা হয় সেটা পরে শিখবো। ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। তো ধ্বনি, ধ্বনি শব্দের সাধারণ অর্থ তোমরা কি জানো? যে ধ্বনি শব্দের অর্থ আওয়াজ, তাই তো? একদমই তাই। ধ্বনি শব্দের আবিধানিক অর্থ হলো আওয়াজ বা শব্দ। উম, যে যে কোনো আওয়াজ ধ্বনি, তাই না? যে ঘন্টা বাজার যে আওয়াজটা হয় সেটাকেও ধ্বনি বলে, কিংবা থালা বাসন পড়ে গেলে যে ঝনঝন আওয়াজ হয় সেটাকেও ধ্বনি বলে। যে কোনো শব্দ বা যে কোনো আওয়াজকেই ধ্বনি বলে, এটা আমরা জানি, ঠিক? কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে যে কোনো আওয়াজকে ধ্বনি বলা যাবে না। হুম? এখানে কাহানি মে টুইস্ট হ্যায়। কিরকম? না, বাংলা ভাষার ক্ষেত্রে কেবলমাত্র মানুষের বাকযন্ত্রের সাহায্যে সৃষ্ট আওয়াজকেই ধ্বনি বলা। হুম? তো আর এই ধরনের কিছু ধ্বনি একসঙ্গে যুক্ত হয়ে বা সাজিয়ে তৈরি হয় একটা শব্দ, এবং সেই শব্দ থেকে জন্মায় বাক্য এবং ভাষা। অর্থাৎ এই ভাষার শব্দ, বাক্য বা ভাষার ক্ষুদ্রতম উপাদানই হলো এই ধ্বনি। এই ধ্বনিটাই মূল। এখান থেকে শব্দ তৈরি হচ্ছে, বাক্য তৈরি হচ্ছে, ভাষা তৈরি হচ্ছে। হুম? এবার এই যে আহ ধ্বনিটা তৈরি হচ্ছে বাংলা ভাষার ক্ষেত্রে, যাকে ধ্বনি বলা হয়, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা কি? না, বাকযন্ত্র। বাংলা ভাষার ক্ষেত্রে মানুষের বাকযন্ত্রের সাহায্যে সৃষ্ট আওয়াজকেই ধ্বনি বলে। তো এখানে গুরুত্বপূর্ণ অংশ কি? না, বাকযন্ত্র। হুম? অর্থাৎ আওয়াজকে ধ্বনিতে রূপ দিতে গেলেই বাকযন্ত্রের অবশ্যই প্রয়োজন হয়। বাকযন্ত্রটা এখানে প্রধান। হুম? তো সুতরাং বলা যায় যে এই ধ্বনি সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে তার আগে বাকযন্ত্র সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে আগে জানতে হবে। হুম? তারপরে আমরা ধ্বনি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। ঠিক? তো চলো এখন আমরা বাকযন্ত্র সম্পর্কে জানি, যে বাকযন্ত্র কি, এর থেকে বা এই বাকযন্ত্র থেকে কিভাবে আওয়াজ উদ্ভূত হয়, সেখান থেকে কিভাবে ধ্বনি সৃষ্টি হয়, সেটা আমরা জেনে নেব। চলো দেখা যাক। বাকযন্ত্র, তো এই বাকযন্ত্র কি, কাকে বলে, আহ এর মধ্যে কতগুলো অংশ রয়েছে, সেগুলো আমরা জানি। তো বাকযন্ত্র, হুম, বাকযন্ত্র, এখানে একটা গয় হসন্ত দেবে তোমরা যখন লিখবে। এখানে টাইপিং এর জন্য হসন্ত দেওয়া যায়নি। তোমরা যখন লিখবে অবশ্যই কয়েকটা হসন্ত দিয়ে দিই। ঠিক আছে? তো বাকযন্ত্র, এটা কোথা থেকে এসছে? না, বাক যুক্ত যন্ত্র, সেখান থেকে বাকযন্ত্র। হুম? তো বাকযন্ত্র, বাক মানে কি? বাক থেকে বাক্য আসে, অর্থাৎ বাক মানে কথা, কথা বল।
তো ধরাই যায় যে বাকযন্ত্র অর্থাৎ কথা বলার যন্ত্র এক প্রকার, তাই না? তো এই বাকযন্ত্র কাকে বলে? না, ধ্বনি উচ্চারণ করতে মানুষের যে সমস্ত প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলিকেই একত্রে বাকযন্ত্র বলা হয়। হুম, অর্থাৎ আহ মানুষ কথা বলার সময় তার শরীরের যে সমস্ত প্রত্যঙ্গ ব্যবহার হয় সেগুলিকেই একসাথে বাকযন্ত্র বলা হয়। হুম, বা আওয়াজকে ধ্বনিতে রূপ দিতে গলার যে সমস্ত জায়গায় বাতাসের স্পর্শ হয় সেই সমস্ত জায়গাকে বা সেই সমস্ত স্থানকেই বাকযন্ত্র বলা হয় একসাথে। হুম, তো এই বাকযন্ত্রের বিভিন্ন অংশ রয়েছে, অনেক অংশ রয়েছে। আহ যেই অংশগুলোকে একত্রেই বাকযন্ত্র বলা হয়, যেমন মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রত্যেকটি প্রত্যঙ্গই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। হুম, তো সেই প্রত্যঙ্গগুলো কি কি সেগুলো আমরা জানবো। তার মধ্যে কিছু যেমন গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দন্ত, নাসিকা ইত্যাদি, এগুলো বাক প্রত্যঙ্গকে আহ একসঙ্গে বা এক কথায় বাকযন্ত্র বলা হয়ে থাকে। হ্যাঁ, তো এরকম আরো অনেক অংশ রয়েছে যেগুলো যুক্ত থাকে বাকযন্ত্রের মধ্যে। হুম, তো এই যে মানুষ কথা বলে, শব্দ, বাক্য বা ভাষা, এই সমস্ত মানুষের ভাষাই এই বাকযন্ত্রের দ্বারাই সৃষ্টি হয়। হুম, চলো ছবির মাধ্যমে দেখাই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধে হবে যে বাকযন্ত্রের কতগুলো অংশ রয়েছে, কিরকম। তো এই যে দেখো ছবিটা, এগুলো বাকযন্ত্রের বিভিন্ন অংশ, ঠিক আছে? সেগুলোকে দেখানো হলো এই ছবিটির মাধ্যমে। আহ, যে বলা হয়েছে যে ফুসফুস থেকে আহ ওষ্ঠ বা ঠোঁট পর্যন্ত যে প্রত্যঙ্গগুলি রয়েছে সেগুলি আহ, যেগুলো কথা বলতে বা আওয়াজ সৃষ্টিতে সাহায্য করে সেই প্রত্যঙ্গগুলোকে একসঙ্গে বাকযন্ত্র বলে, তাই তো? তো প্রথমত ফুসফুস, এই যে এটা হলো ফুসফুস, ডান ফুসফুস বাম ফুসফুস আছে। এছাড়া শ্বাসনালী, এটা এটা শ্বাসনালী। এবং ধীরে ধীরে যত উপরে যাচ্ছে এটা দেখানো হয়েছে, দেখো এখানে দুটো অংশ রয়েছে। হুম, একটা শ্বাসনালী আছে, একটা এর পাশে আছে খাদ্যনালী। তো এই শ্বাসনালীর থেকে এইগুলো আমাদের প্রয়োজন, মানে আহ, আওয়াজ আওয়াজ সৃষ্টিতে। তো তারপরে দেখো এই যে এটাকে বলা হয় স্বরযন্ত্র, ঠিক আছে? স্বরযন্ত্র, যেখান থেকে আওয়াজটা সৃষ্টি হয়। হুম, এছাড়া আরো উপরের যেগুলো কথা বলতে সাহায্য করে, আহ আলজিভ। হুম, এখানে আলজিহ্বা দেওয়া আছে, যেটা অর্থ আলজিভ। হুম, এছাড়া এটাকে বলা হয় মূর্ধা, যে উত্তরের শক্ত তালুর পাশে যেটা, এটা মূর্ধা। এছাড়াও আছে এই যে শক্ত তালু, নাসিকা গহ্বর অর্থাৎ নাকের যে ছিদ্র, যে গহ্বর সেটা, এটা আছে নাসারন্ধ্র। হুম, আহ দন্ত অর্থাৎ দাঁত, জিহ্বা অর্থাৎ জিভ, অধর, ওষ্ঠ। ওষ্ঠ, উপরের ঠোঁটটাকে বলা হয় ওষ্ঠ, নিচেরটাকে বলা হয় অধর অর্থাৎ ঠোঁট। হুম, এগুলো, এই প্রত্যঙ্গ গুলোকে একসাথে বলা হয় বাকযন্ত্র, যেগুলো কথা বলতে সাহায্য করে অর্থাৎ আওয়াজ সৃষ্টিতে সাহায্য করে। তো এই যে ফুসফুস কি কাজে লাগে, ষড়যন্ত্র কি কাজে লাগে, বা কিভাবে আওয়াজটা সৃষ্টি করতে সাহায্য করে, এই মূর্ধা, শক্ততালু, দন্ত, জিহ্বা, ওষ্ঠ, এগুলো কি কাজে লাগে, এবার সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আসি ফুসফুস। ফুসফুস কিভাবে সাহায্য করে ধ্বনি সৃষ্টিতে? এই ফুসফুস হলো বায়ু প্রবাহের উৎস। হুম, এবং বলা যায় ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস। কিরকম? না, আমরা জানি সাধারণত যে পরিবেশ থেকে আমরা শ্বাস বায়ু গ্রহণ করি এবং একটা নিঃশ্বাস বায়ু ত্যাগ করি, তাই তো? এবং শ্বাস নিই, অর্থাৎ শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ত্যাগ করি। তো ফুসফুস এই শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ করে, তাই তো?
তো এই যে যে শ্বাসটা আমরা গ্রহণ করছি সেটাকে বলা হয় প্রশ্বাস, এবং যে শ্বাসটাকে আমরা ত্যাগ করছি সেটাকে বলা হয় নিঃশ্বাস। তো এই যে নিঃশ্বাস বায়ুতে বা এই শ্বাস ত্যাগের মধ্যেই থেকেই কিন্তু ধ্বনি উৎপন্ন হয়। হুম? অর্থাৎ আহ ধ্বনি সৃষ্টির জন্য নিঃশ্বাস বায়ুর প্রয়োজন হয়, বা নিঃশ্বাস বায়ুর মধ্যেই ধ্বনি উৎপন্ন হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো কি হয় না, এই ফুসফুস থেকে বায়ু শ্বাসনালীতে যায়, এবং শ্বাসনালী হয়ে এই মুখ বিবর থেকে হয়ে নাসারন্ধ্র থেকে বার হয়ে আসে। ঠিক আছে, যেখান থেকে ধ্বনি উৎপন্ন হয়। আচ্ছা, তারপরে দেখো স্বরযন্ত্র। স্বরযন্ত্র কি না, এই শ্বাসনালীর ঠিক উপরেই স্বরযন্ত্রের অবস্থান। দেখো এটা স্বরযন্ত্র, এই গোল করে একটু লম্বাটে টাইপের দেখতে পাচ্ছ, যেটা নলের মতো দেখতে, সেটা হলো স্বরযন্ত্র। হুম। তো এই স্বরযন্ত্র কি কাজে লাগে ধ্বনি সৃষ্টির ক্ষেত্রে? না, বাতাস অর্থাৎ যে বায়ু, হুম, সেটা এই স্বরযন্ত্রের মধ্যে দিয়েই বের হয়ে আসে। এবং যে বাতাসটা এই স্বরযন্ত্রের মধ্য থেকে বের হয়ে আসে বলেই ধ্বনি সৃষ্টি হয়। হুম। আহ, এবং এই যে অধিজিহ্বা বা স্বররন্ধ্র, হ্যাঁ, আহ, এগুলো বা ধ্বনিদ্বার, এগুলো এই স্বরযন্ত্রেরই অংশ। ঠিক আছে, তারপর আসছে জিভ। জিভ কিভাবে কাজে লাগে মানে ধ্বনি সৃষ্টিতে বাংলা ভাষায়? না, জিভ কোনটা? দেখো, এটা তো মুখ বিবর, অর্থাৎ মুখ গহ্বর, মুখের ভিতরে অবস্থান, যে যে প্রত্যঙ্গগুলি। তো এই মুখ বিবরের মধ্যে বেশ কিছু প্রত্যঙ্গ রয়েছে, মানে যেগুলো কথা বলার বা আওয়াজ সৃষ্টিতে, ধ্বনি সৃষ্টিতে কাজে লাগে। হুম। তো এই মুখ বিবরের মধ্যে কি আছে না, জিভ আছে, একটা আলজিভ আছে, তাই না? তো যাই হোক, তো আমাদের যেটা দেখতে হবে যে জিভ, জিভ কিভাবে ধ্বনি সৃষ্টিতে সাহায্য করে। তো এই মুখ বিবরের নিচের অংশটা হলো জিভ। ঠিক, এটা হলো জিভ। তো দেখবে বাকযন্ত্রের মধ্যে, অর্থাৎ মানে কথা বলার জন্য যে সমস্ত প্রত্যঙ্গ ব্যবহার হয় তার মধ্যে জিভ সব থেকে বেশি সচল এবং সক্রিয় কাজ করে। দেখো, তোমরা নিজেরাই কথা বলে দেখো, যে তোমরা যখন কথা বলো বা আমরা যখন কথা বলি, তখন কি হয়, যতটা না বুঝতে পারি যে অন্যান্য প্রত্যঙ্গ কতটা কাজ করছে, তার থেকে বেশি জিভ বেশি কাজ করছে, বেশি নড়াচড়া করছে, তাই না? বেশি সচল। তাই বলা যায় যে বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ হলো জিভ। তো এই জিভের আহ উচ্চতা অনুযায়ী, এর তো উচ্চতা রয়েছে, যে এখান থেকে এত পর্যন্ত এটা জিভ। তো এই উচ্চতা অনুযায়ী এবং এর সম্মুখ ভাগ, হ্যাঁ, পশ্চাৎ ভাগ অর্থাৎ সামনের ভাগ এবং এই পিছনের ভাগ, তো এই সম্মুখ পশ্চাৎ এই অবস্থান অনুযায়ী ধ্বনি সৃষ্টি হয়। আবার এই জিভ মুখ গহ্বরের মধ্যে বিভিন্ন অংশে স্পর্শ হয়ে আবার আহ নানান রকমের ধ্বনি সৃষ্টি হয়। দেখো, আমরা যখন কথা বলছি, জিভ কি নির্দিষ্ট একটা স্থানে গিয়ে স্পর্শ করছে মুখ গহ্বরের মধ্যে? অর্থাৎ মুখের মধ্যে জিভটা কি যখন কথা বলি একটা জায়গাতে গিয়েই ঠেকছে? না, আহ নানান রকম কথায় নানান রকম জায়গা স্পর্শ করছে, তাই তো? তো দেখো, কখনো জিভ দাঁতে এসে ঠেকছে, কখনো উপরে তালুতে গিয়ে ঠেকছে, কখনো জিভটা গুটিয়ে যাচ্ছে, কখনো জিভটা আগিয়ে আসছে। তো এরকম নানান জায়গায় মুখ গহ্বরের মধ্যে নানান অংশে স্পর্শ হচ্ছে, তাই নানান রকম ধ্বনি সৃষ্টি হচ্ছে। তো দেখো, যখন দাঁতে এসে ঠেকছে, যে আমরা যখন ধরো ত বলছি, ত, তো ত বলতে জিভটা কোথায় আসছে? দাঁতে এসে ঠেকছে। তো তার ফলে ত ধ্বনি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। আবার যখন বলি আহ তালব্য শ, তখন কি হচ্ছে? জিভটা
গুটিয়ে ছোট হয়ে উপরে তালুতে হালকা ঠেকছে, তাই না? বা কখনো যদি বলি যে আহ ধরো দন্তান্ন, হ্যাঁ, তখনও জিভটা মানে দাঁতের অগ্রভাগে ঠেকেও আবার পিছনেও ঠেকছে। হ্যাঁ, চ চ যখন বলছি কি হচ্ছে, তখন জিভটা একটু উপরে ঠেকছে, তাই না? তো এইরকম জিভটা যেরকম মুখ গহ্বরের মধ্যে বিভিন্ন অংশে স্পর্শ করছে, সেরকম নানান বিচিত্রময় বা আহ, নানান রকমের ধ্বনি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? তো জীব বাকযন্ত্রের মধ্যে সব থেকে সক্রিয় প্রত্যঙ্গ এবং গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ। হুম, আচ্ছা, তারপর আসছে আলজিভ। আলজিভ কিভাবে ধ্বনি সৃষ্টিতে সাহায্য করে? না, দেখো, আলজিভ কোনটা? এই যে এটা হলো জিভ, এবং এই যে ঝুলছে এটা হলো আলজিভ। অর্থাৎ শক্ত তালু থেকে হয়ে এই যে গলার কাছে যে একটা নরম মাংস ঝুলছে, সেটা হচ্ছে আলজিভ। ঠিক আছে, এটা হচ্ছে আলজিভ। এই যে দেখতে পাচ্ছ একটা লম্বা করে ছোট্ট একটা অংশ ঝুলছে, সেটাই আলজিভ। গলার কাছে ঝোলে না, তো সেটা আলজিভ। তো কি হয় না, যখন ধ্বনি উচ্চারণ হয়, যখন কোনো ধ্বনি উচ্চারণ করছি আমরা, তখন সে ধ্বনি উচ্চারণে সময় আহ এই যে আলজিভটা নিচে নেমে আসলে আহ তখন কি হয়, বা যে বাতাসটা, যে বায়ুটা বের হয়, তখন সেটা পুরোপুরি বার হয় না। অর্থাৎ এই যে দেখো একটা জিনিস, কোমল তালু, হুম, এই যে উপরে আছে, এই ধরো দন্তমূল, এই হলো দেখো, এই হলো দন্তমূল, এটা আছে শক্ত তালু, তারপরে আসছে এই নরম তালু। হ্যাঁ, এইটুকুর মধ্যেই কতগুলো ভাগ দেখো। হুম, তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো কোমল তালু। তো কোমল তালুর ঠিক নিচে এই ঝুলন্ত মাংসপিণ্ডটা হলো আলজিভ। ঠিক। তো যখন ধ্বনি উচ্চারণ করা হয়, তখন কি হয় না, এই আলজিভটা নেমে আসে, এবং যখন এটা নেমে আসে তখন কি হয়, এখানে তো জিভ রয়েছে, জিভ মূল রয়েছে, তখন এই অংশটা চেপে আসে, এবং তার ফলে কি হয় যে ধ্বনিটা আমরা উচ্চারণ করছি, সেটা পুরোপুরি তার বায়ুটা, যে বায়ুটা বেরোবে, শ্বাসবায়ু, নিঃশ্বাস বায়ু, সেই নিঃশ্বাস বায়ুটা পুরোপুরি বার হয় না। খানিকটা এখান থেকে পাস হয়ে নাসারন্ধ্রের মাধ্যমে বার হয়। ঠিক আছে, ফলে কি হয়, সেই ধ্বনিটা নাসিক্য ধ্বনি সৃষ্টি হয়। হুম, যে নাকে নাকে কথা, আহ, যেটা বলা হয় আর কি, তো সেটার ফলে একটা নাসিক্য ধ্বনি সৃষ্টি হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপর দেখো তালু। তালু কোনটা? এই যে দেখো, এই অংশটা তালু, মানে এখান থেকে এই পর্যন্ত হলো তালু, যেটাকে বলা হয় মুখ বিবরের ছাদ। যে মুখ বিবর বা মুখ গহ্বর, তার উপরের যে ছাদ, জিভের উপরের অংশ যে ছাদ আকারে ঢাকা রয়েছে, সেটাই হলো তালু। হুম, তো এই যে দন্তমূলের পর থেকে আহ এই আলজিভের আগে পর্যন্ত অংশটাকেই পুরোটা তালু বলা। তো এই তালুর মধ্যে দেখো দুটো অংশ রয়েছে। হুম, একটা রয়েছে এই শক্ত তালু, একটা রয়েছে এই কোমল তালু। তাই তো, দেখতে পাচ্ছ, এটা হলো শক্ত তালু এবং এটা হলো কোমল তালু। হুম, তো কি হয় না, এই আহ কোমল তালু যেটা, যখন ওই যে ধ্বনি উচ্চারণের সময় যখন আলজিভটা নেমে আসে, তখন এই কোমল তালুটাও নিচে নেমে আসে। হ্যাঁ, ওটার চাপে আলজিভ নেমে আসে, ফলে কোমল তালুটাও নিচে নেমে আসে। ফলে কি হয়, এক অনুনাসিক স্বরধ্বনি তৈরি হয়ে যায়। যে অনুনাসিক স্বরধ্বনি যখন সৃষ্টি হয়, তখন এই কোমল তালু নিচে নেমে আসে। হুম, যে আম, খাও মাও খাও, বা আমি, মানে যখন নাকে নাকে কথা বলে, যখন এটা চেপে যায়, যে টাইপের, যে হাও মাও খাও, দেখো একটা নাক থেকে আওয়াজটা বেরোচ্ছে, কিন্তু গলার কাছটা কিন্তু চেপে আসছে। অর্থাৎ ওই যে নরম তালুটার সঙ্গে কিন্তু জিভের যে শেষ, যে এই যে দেখো জিভের যে শেষ, এই জায়গাটা জিভ মূল যেটা বলা, তো এর সঙ্গে কিন্তু স্পর্শ করছে, তার ফলে কি হয়, চেপে আসে,
এবং চাপার ফলে কি হয় না, সেই ধ্বনিটা পাস হয়ে কিছুটা, সম্পূর্ণ না বার হয়ে পাস হয়ে নাসারন্ধ্র দিয়ে বেরোয়, নাক দিয়ে বেরোয়, ফলে অনুনাসিক হয়ে যায়। তাই তো, যে নাকিশুরি কথা হয়ে যায়। হুম, বুঝতে পেরেছো? এবার আসি শক্ত তালু। শক্ত তালু তাহলে কোনটা? না, এই দন্তমূলের শুরু থেকে, হ্যাঁ, এই যে দন্তমূল দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে দন্তমূল। তো এই দন্তমূলের শুরু থেকে এই কোমল তালু পর্যন্ত বিস্তৃত। এই যে ছোট্ট করে অংশটা দেখতে পাচ্ছ, এইটুকু অংশই কোমল তালু। তারপরে অর্থাৎ নরম তালু, হ্যাঁ। তো তার আগে, তো এই দন্তমূল থেকে এই কোমল তালুর আগে পর্যন্ত বিস্তৃত অংশটাকে শক্ত তালু বলা হয়। ঠিক আছে? আহ বুঝতে পারছো তোমরা? তো এবার আসছে 6 নম্বর, মূর্ধা। মূর্ধা কিভাবে ধ্বনি সৃষ্টিতে সাহায্য করে? না, আগে দেখো মূর্ধা কোন অংশটি। তো আমরা দেখেছি, আহ জেনেছি এটা শক্ত তালু, এর পাশে এটা কোমল তালু বা নরম তালু। ঠিক? তো এই শক্ত তালু এবং এই উপরের পাটি, এই দাঁতের মধ্যবর্তী ভাগকে, এই উত্তল অংশটাকে মূর্ধা বলে। হুম, যে এই যে দন্তমূলের থেকে আর শক্ত তালুর মাঝামাঝি যে অংশটা, হুম, তোমরা নিজেরা দেখো যে এই দাঁতের অর্থাৎ দন্তমূলের পরে বা দন্তমূলের পরের অংশটা যে একটা উত্তল অংশ এরকম টাইপের এবং কিছু একটু এবড়ো খেবড়ো, সেই অংশটাই হলো মূর্ধা। হুম, এবং ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে জিভ কখনো কখনো মূর্ধাকে স্পর্শ করে থাকে। যেমন ধরো ট, ঠ, ড, ঠ, দেখছো? মূর্ধন্য, তখনও জিভটা ওই এবড়ো খেবড়ো উত্তল, সেই শক্ত তালু আর ওই দাঁতের মধ্যবর্তী ওই অংশটাকেই কিন্তু স্পর্শ করছে। হুম? অর্থাৎ এই মূর্ধায় জীব মূর্ধার সঙ্গে স্পর্শ করেও নানান রকমের ধ্বনি সৃষ্টি হয়ে থাকে। হুম? এরপর আসছে 7 নম্বর, দন্তমূল ও দন্ত, অর্থাৎ দাঁতের মূল অংশ। আর দন্ত মানে কি? দাঁত। তো দেখো, এই যে ছবিটার মধ্যে দেখো, এগুলো হচ্ছে দাঁত। আর এই যে দাঁতের একদম গোড়া, সেটা হচ্ছে দন্তমূল, দাঁতের মূল অংশ, যেখান থেকে দাঁতটা বার হয়েছে আর কি, এটা হলো দাঁতের মূল বা দন্তমূল। তো এটা কিভাবে, মানে এই দন্তমূল আর দন্ত, এগুলো কিভাবে ধ্বনি সৃষ্টি করে? না, এই উপরের পাটির যে দন্তমূল এবং এই দন্ত বা দাঁত, এগুলোর সঙ্গে জিভের স্পর্শ হয়ে বেশ কিছু ধ্বনি সৃষ্টি হয়। যেমন দেখো, ত, থ, দ, ধ, দন্তান্ন, হ্যাঁ, এগুলো যখন তুমি উচ্চারণ করছো, তখন দেখো জিভটা দাঁতে গিয়ে স্পর্শ করছে বা দাঁতের গোড়া ওই দন্ত মূলে গিয়েও স্পর্শ করছে। অর্থাৎ এই দন্ত মূল ও দন্ত, উম, এটার থেকেও বেশ কিছু ধ্বনি সৃষ্টি হয়। হুম? তারপরে আসছে ওষ্ঠ। ওষ্ঠ মানে কি জানি আমরা সাধারণত? ঠোঁট, তাই তো? তো এই ঠোঁটের উপরের অংশটা, সেটাকে ওষ্ঠ বলা হয় এবং নিচের অংশটাকে বলা হয় অধর। ঠিক আছে? তো যাই হোক, তো এখানে ওষ্ঠ বলতে ধরো গোটা ঠোঁটকেই বোঝাচ্ছে। হুম? এবং এই ওষ্ঠ যেটা হলো বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ। অর্থাৎ আমরা যে বাক প্রত্যঙ্গ হিসাবে জেনে এসেছি যে বাকযন্ত্রের মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত, যে ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, এই মুখ গহ্বর, মুখ গহ্বরের ভিতরে ধরো জিভ, আলজিভ, তারপর এই গলবিলের যে গহ্বর, তারপর অধিজিভ, আহ তারপরে দাঁত, এই শক্ত তালু, নরম তালু, হুম, এগুলো সব কি না, সব ভিতরের অংশ, তাই না? বাক প্রত্যঙ্গের এগুলো ভিতরের অংশ। তো বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ ঠোঁটটা কি সবার বাইরেই আছে? ওগুলো তো ভেতরের অংশ, ঠোঁটটাই সব থেকে বাইরের অংশ। তাই বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ বলতেই ঠোঁটকেই বোঝায়। ঠিক আছে, মনে রেখো। তো এখানে কিভাবে ধ্বনি সৃষ্টি করে বা কথা বলার ক্ষেত্রে, ধ্বনি সৃষ্টির ক্ষেত্রে ধ্বনির
আওয়াজ সৃষ্টির ক্ষেত্রে ঠোঁট কিভাবে সাহায্য করে থাকে? না দেখো, এই যে ঠোঁটের মধ্যেকার যে ফাঁক, আমরা এই যে কথা বলছি, ঠোঁটের মধ্যে একটা ফাঁক থাকছে, তো সেই ফাঁকের কম বেশির ওপর ভিত্তি করেও ধ্বনি সৃষ্টি হয়, যেগুলো স্বরধ্বনি হয়। এবং এই ঠোঁটের মধ্যেকার এই ফাঁকের কম বেশির ওপর ভিত্তি করে আবার সেই স্বরধ্বনিগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো সংবৃত, একটা হলো বিবৃত। হুম যেমন দেখো, স্বরধ্বনি বলেছে, তো দেখো আহ ও, ও, এখানে কি এই ঠোঁটের যে আমরা যখন ও বলছি ঠোঁটটা গোলাকৃতি হয়ে যাচ্ছে, ও তখন একটু বড় হয়ে আবার ছোট হচ্ছে, এ তখন কি হচ্ছে, ঠোঁটের এই ফাঁকটা একটু বড় হচ্ছে, ওই ঠোঁটের ফাঁক বড় হয়ে ছোট হচ্ছে। তো এইরকম ঠোঁটের মধ্যেকার এই ফাঁকের কম বেশির উপর ভিত্তি করে স্বরধ্বনি সৃষ্টি হয়, এবং সেটা দুটো ভাগ বললাম, একটা সংবৃত, একটা বিবৃত। এছাড়াও ব্যঞ্জন ধ্বনি সৃষ্টির ক্ষেত্রেও ঠোঁট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো শুধুমাত্র যে আমরা কথা বলি বা ঠোঁটের মাধ্যমে শুধু যে স্বরধ্বনি সৃষ্টি হয় তা তো নয়, ব্যঞ্জন ধ্বনিও সৃষ্টি হয়। কিভাবে? না, আমরা যখন আহ ধরো এই যে ওষ্ঠ অধর, হ্যাঁ, উপরেরটা ওষ্ঠ নিচেরটা অধর, তো ওষ্ঠ যখন অধরকে স্পর্শ করে, তো এই ওষ্ঠ অধরের স্পর্শেও ধ্বনি সৃষ্টি হয়, যেগুলো ব্যঞ্জন ধ্বনি। যেমন ধরো ব, কি হচ্ছে, ব, ঠোঁট দুটো স্পর্শ করছে। প, খ, ব, হ, ম, এগুলো যখন আমরা বলছি, ঠোঁট দুটো একে অপরের সঙ্গে স্পর্শ করছে, ফলে তো এইভাবে আহ ব্যঞ্জন ধ্বনিও সৃষ্টি হয়। আচ্ছা, এরপর আসছে নাসিকা, অর্থাৎ নাক, নাকের ভিতরে ছিদ্র ছিদ্র এগুলো। তো নাসিকা বা নাক, সেটা কিভাবে সাহায্য করছে? না, মুখ গহ্বরের পাশাপাশি, অর্থাৎ এই মুখ গহ্বরের ভিতরের যে সমস্ত অংশগুলো রয়েছে, এগুলোর পাশাপাশি নাসিকা বা নাকের এই ছিদ্র, হুম, এই নাকের ছিদ্র দিয়ে ও আহ, বাতাস বার হয়েও এক রকমের ধ্বনি উৎপন্ন হয়। হুম তো এই নাসিকাও বেশ গুরুত্বপূর্ণ ধ্বনি সৃষ্টির ক্ষেত্রে, তাই না? তো ওই যে যখন নাকে নাকে কথা হচ্ছিল, তখন কি হয়, সাধারণত মুখ থেকে না বার হয়ে নাক দিয়ে বের হয়, তাই না? আহ, তো তখন সেই নাসারন্ধ্র বা নাকের ছিদ্র সব থেকে বেশি কাজে লাগে। মুখ তো তখন বন্ধ থাকে, কারণ গলার কাছটা তখন যে বললাম যে ওই এই কোমল তালুটা নেমে আসে, আলজিভটা নেমে আসে, আসার পরে দুটো চেপে যায় এবং আওয়াজটা বেরোয় না। হুম তো সেটার ক্ষেত্রে কি হয়, আওয়াজটা মানে যে বায়ুটা বেরোয়, নিঃশ্বাস বায়ু, সেটা নাক দিয়ে বেরোয়, ফলে নাকের ছিদ্র দিয়ে বেরোয়। তাই নাকের ছিদ্র বা নাসিকাও ধ্বনি উৎপন্নের ক্ষেত্রে সাহায্য করে থাকে, তাই তো? তো এই হলো বাকযন্ত্রের সমস্ত বিভিন্ন রকম অংশ, যেগুলো কথা বলতে সাহায্য করে বা ধ্বনির আওয়াজ সৃষ্টিতে সাহায্য করে। তো তোমরা বাকযন্ত্র সম্পর্কে জেনে গেলে এবং বাকযন্ত্রের যে বিভিন্ন অংশগুলো, সেগুলো সম্পর্কেও জেনে গেলে, আর নিশ্চয়ই কোনো উম দ্বিধা নেই, তাই তো? বা যদিও বা কেউ বুঝতে না পারো, আমাকে আবার জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যে বাকযন্ত্র সম্পর্কে জানলাম, বাকযন্ত্রের যে বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানলাম, তো তার গঠন বৈশিষ্ট্য ও ক্রিয়াশীলতা অনুযায়ী বাকযন্ত্রের এই বিভিন্ন অংশগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। হুম, সেগুলো কি কি? এক, শ্বাসক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বাকযন্ত্র, স্থিতিশীল বাকযন্ত্র, ষড়যন্ত্রীয় বাকযন্ত্র, এরকম তিনটা ভাগ আছে। তো এই শ্বাসক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বাকযন্ত্র কোনগুলো? হুম যে বাকযন্ত্রের কোন কোন অংশগুলো ওই শ্বাসক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টের মধ্যে পড়ছে, কোনগুলো? শ্বাসক্রিয়া, তো শ্বাসক্রিয়া চলে কোন কোন প্রত্যঙ্গের সাহায্যে? যে ফুসফুস ও শ্বাসনালী, ঠিক? তো ফুসফুস যেটা,
তো আহ এই যে আমরা যে শ্বাসবায়ু গ্রহণ করি এবং নিঃশ্বাস বায়ু ত্যাগ করি, তো এই মানে শ্বাস নেওয়া এবং ত্যাগ করা যেটা ফুসফুসের কাজ, তো এখানে শ্বাসক্রিয়া চলে ফুসফুসের সাহায্যে এবং শ্বাসনালী যেখান থেকে শ্বাসবায়ুটা প্রদান হয়। তো দেখো এই যে ফুসফুস, এখান থেকে এই শ্বাসনালীর মধ্যে দিয়ে বাতাসটা বার হয় বা বায়ুটা বার হয়। তাই জন্য এই ফুসফুস ও শ্বাসনালীটাকে শ্বাসক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বাকযন্ত্র বলা হয়। ঠিক আছে। তারপর দ্বিতীয় নম্বর যে স্থিতিশীল বাকযন্ত্র। তো স্থিতিশীল বাকযন্ত্রের মধ্যে কোনগুলো পড়ছে, কোন কোন অংশগুলো পড়ছে বাকযন্ত্রের? না, স্বরযন্ত্র ও ধ্বনিদ্বার। স্বরযন্ত্র কোনটা? এই যে এটাকে বলা হয় স্বরযন্ত্র। এই যে এইখানে একটা আহ লম্বাটে আকারের নলের মতো দেখতে, যেটা এটাই হলো আহ স্বরযন্ত্র, জানি আমরা। তো এই স্বরযন্ত্র যেখান থেকেই ধ্বনিটা সৃষ্টি হয়। হুম? এবং আর একটা আছে যেটা ধ্বনিদ্বার। ধ্বনিদ্বার কোনটা? না, এই যে শ্বাসনালী, হুম, যেখান থেকে বায়ুটা বার হয়, হুম, তো এই নিঃশ্বাস বায়ুটা বার হওয়ার যে জায়গা, যে শ্বাসনালী, সেটার উপরে দেখো একটা পর্দা দিয়ে ঢাকা রয়েছে। হুম, একটা পাতলা পর্দার আবরণ রয়েছে শ্বাসনালীর ওপরে। তো এই পাতলা আবরণ, এই পর্দাটাকে স্বরতন্ত্রী বলা হয় বা ধ্বনিদ্বার বলা হয়। ঠিক আছে, স্বরতন্ত্রী আর ধ্বনিদ্বার একই। তো এটাকে স্থিতিশীল বাকযন্ত্রের মধ্যে কেন রাখা হয়েছে? স্থিতিশীলটা কেন বলা হচ্ছে? যে আহ, কিছু মানে আহ বাধ্যবাধকতা রয়েছে, তাই না? যে স্থিতিশীল বলতে যে কমা বাড়ার বিষয় রয়েছে, তাই তো? বেশি জোরে বা বেশি কম এরকম বিষয় আছে মনে হচ্ছে। তো সেই রকমই যে এই স্বরযন্ত্র যেখান থেকে ধ্বনির সৃষ্টি হয়, হুম, সেটা আমরা কন্ট্রোল করতে পারি, তাই না? আমরা ইচ্ছে করলে আস্তে বলতে পারি, আমরা ইচ্ছে করলে জোরে বলতে পারি, তাই তো? এবং এই ধ্বনিদ্বার যেটা স্বরতন্ত্রী, হুম, তো সেটা, ওটাই হলো বেশি আহ মূল, যে স্বরতন্ত্রী যখন আমরা ধ্বনি উচ্চারণ করি, তখন সেই স্বরতন্ত্রীটা কখনো কম কাঁপে, আবার কখনো বেশি কাঁপে। অর্থাৎ আমরা যখন কথা বলি, ধ্বনি উচ্চারণ করি, তখন ধ্বনিদ্বার বা সেই স্বরতন্ত্রীটা কাঁপতে থাকে, তার কম্পন হয়, এবং সেটার মধ্যে কম কাঁপা আছে, বেশি কাঁপা আছে। তো তার মধ্যে এই এই যে কথা বলার জন্য বা ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীটা যে কম বেশি কাঁপে, সেটার থেকেও আবার দুটো ভাগ আছে। কি কি? না, একটা হলো অঘোষ ধ্বনি, একটা ঘোষ ধ্বনি। অর্থাৎ আহ ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীর কম্পনের মধ্যে দিয়ে বা কম কাঁপা এবং বেশি কাঁপা, এই কম্পনের মধ্যে দিয়েই আবার দুই ধরনের ধ্বনির সৃষ্টি হয়। বুঝতে পারছো? তো সেই দুই ধরনের ধ্বনি যেটা, একটা হলো অঘোষ ধ্বনি আর একটা হলো ঘোষ ধ্বনি। সেগুলো কিরকম? না, যেটা অঘোষ ধ্বনি, সেটা ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীটা কম কাঁপে। হ্যাঁ, তো সেটা হয় অঘোষ ধ্বনি। যেমন ক, চ, ট, ত, প, এগুলো দেখো আমরা বুঝতে পারছি যে আমাদের স্বরতন্ত্রীটা কম কাঁপছে। ঠিক? তো এগুলো অঘোষ ধ্বনির মধ্যে পড়ছে। আরেকটা যেটা বললাম সেটা হলো ঘোষ ধ্বনি। সেটা কি? না, ধ্বনি উচ্চারণের সময় সেই যে স্বরতন্ত্রীটা, সেটা যখন বেশি কাঁপে, হুম, বা তার কম্পনটা যখন দ্রুত হয় বা ভারী হয়, বেশি হয়, সেটা তখন ঘোষ ধ্বনি হয়ে যায়। সেগুলো কি কি? না, যেমন দেখো ঘ, ঝ, তখন দেখো একটা প্রেসার পড়ছে, তাই না? একটু বেশি কাঁপছে, একটু বেশি গম্ভীর হচ্ছে, তাই না? তো সেই জন্য এই ধ্বনিটা আবার ঘোষ ধ্বনি হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা পরে আরো ভালোভাবে জানতে পারবে। আচ্ছা, তো এই জন্য এই স্বরযন্ত্র ও ধ্বনিদ্বার অর্থাৎ স্বরতন্ত্রী,
এগুলোকে স্থিতিশীল বাকযন্ত্রের মধ্যে রাখা হয়েছে বা স্থিতিশীল বাকযন্ত্র বলা হয়। ঠিক আছে। তৃতীয় নম্বর যেটা, সেটা হলো ষড়যন্ত্রীয় বাকযন্ত্র। ষড়যন্ত্রীয় বাকযন্ত্র কেন বলা হচ্ছে বা এর মধ্যে কোন কোন অংশগুলো পড়ছে বাকযন্ত্রে? দাঁত, শক্ত তালু ও গলবিল। দাঁত, শক্ত তালু তোমরা জানো, গলবিল যেটা আহ ষড়যন্ত্র থেকে আওয়াজটা বা ধ্বনিটা আহ সহজে যেখান থেকে বার হয়। তো আলজিভ যেটা থাকে, আলজিহ্বা, এই যে দেখো, দেখাচ্ছি, এই যে এইখানে ও তোমাকে বললাম একটু আগে যে একটা নরম অংশ যেটা ঝোলে, যেটাকে আলজিভ বলা হয়, আলজিহ্বা। তো ওই গলবিল থেকে, মানে গলবিলটা একটা খাদ্যের পাশে এবং শ্বাসনালীর পাশে। তো সেটা কি হয় যে খাদ্যটা যাতে এই ষড়যন্ত্রের মধ্যে না ঢুকে যায়, সেটার জন্য আবার ওই ওই আলজিভটা রক্ষা করে কিন্তু, হ্যাঁ, মানে আলজিভের জন্য ষড়যন্ত্র থেকে স্বরটা, ধ্বনিটা সহজে আমাদের মুখ থেকে নির্গত হয়। হুম, বা মুখ গহ্বর থেকে নির্গত হয়। তো যাই হোক, তো এগুলোকে ষড়যন্ত্রীয় বাকযন্ত্রের মধ্যে রাখা হচ্ছে। যে এর মূল যেটা, আহ মুখ গহ্বরের ভিতরের অংশ, যে ধরো জিভ, যেটা সব থেকে বেশি সক্রিয় এবং সচল বলেছি, যে এই জিভের চলন অনুযায়ী এবং মুখ গহ্বরের ভিতরে যে বিভিন্ন অংশ, সেই অংশের স্পর্শ অনুযায়ী নানান রকম ধ্বনি সৃষ্টি হয়। কখনো দাঁতের সঙ্গে স্পর্শ হচ্ছে হয়ে একরকম ধ্বনি সৃষ্টি হচ্ছে, কখনো শক্ত তালুর সঙ্গে জিভের স্পর্শ হয়ে আর একরকম ধ্বনি সৃষ্টি হচ্ছে, কখনো মূর্ধার সঙ্গে যুক্ত হয়ে, মানে জীব মূর্ধার সঙ্গে স্পর্শ হয়ে আর একরকম ধ্বনি সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আলজিভ, যেটা ধ্বনি উচ্চারণের সময় আলজিভটা ওঠা নামা করে, যার ফলেও ধ্বনি সৃষ্টি হয়, নাসিক্য ধ্বনি সৃষ্টি হয়। তো এই অংশগুলোকে ষড়যন্ত্রীয় বাকযন্ত্র বলা হয়। ঠিক আছে। তো আমাদের মোটামুটি বাকযন্ত্র সম্পর্কে একদম পুরোপুরি আলোচনা হলো, এবং আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আমি বোঝাতে সক্ষম হয়েছি। এবং যদিও বা অসুবিধা হয় কোথাও, আমাকে জিজ্ঞেস করো। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে এই ধ্বনি, ধ্বনি পরিবর্তন অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে। ধন্যবাদ।